পর্তুগালে 70 পর যারা পেমেন্ট ইমেল পেয়েছেন এবং পেমেন্ট করেছেন তারা ইতিমধ্যে প্রথম বায়োমেট্রিকের জন্য অ্যাপয়েন্টমেন্ট পাওয়া শুরু করেছেন। এবং যেটা আপনাদেরকে জানিয়েছিলাম যে পেমেন্ট গ্রহণ করার পরেই তারা ফাইল অ্যানালাইজ করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করবে, ঠিক সেভাবেই আমাদের 70 ক্রমান্বয়ে না হয়ে এটা হয়ে গিয়েছে যে যারা আগে পেমেন্ট করেছেন তারাই, বা যাদের পেমেন্টটা আগে গ্রহণ হয়েছে তারাই পাচ্ছেন। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। তাছাড়া যারা জব সিকার ভিসায় ইতিমধ্যে আবেদন করেছেন এবং পর্তুগালে এসেছেন তারা পূর্বের ন্যায় একটি নতুন জব কন্ট্রাক্ট দিয়েই তারা নিয়মিত হতে পারবেন। পর্তুগাল সরকার যে সকল অভিবাসীরা রাস্তায় রাত্রি যাপন করছেন বা খোলা আকাশে যারা বসবাস করছেন তাদেরকে গ্রহণ করার জন্য একটি নতুন অভিবাসী কেন্দ্র চালু করতে যাচ্ছে। পর্তুগাল সরকারের নতুন অভিবাসন আইন নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন বেসরকারি দল থেকে বিভিন্ন সংগঠন। আরেকটি পর্তুগাল সরকারের বর্তমান নতুন সরকারের জন্য একটি নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সংসদে বিভিন্ন ধরনের বিল পাশ করানো। বলা যায় আজও একটি আইআরএস এর কর কমানোর বিষয়টি সংসদে অনুমোদন করতে পারেনি খোদ সরকারি দল। আজ 5 জুন বুধবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল টুডেতে স্বাগত জানাচ্ছি। দেখুন, যেটা আপনাদেরকে গত কয়েকদিন আগেই বলেছিলাম যে, এবং গতকালকে বলেছিলাম যে আমরা যারা ইমেল পেয়েছি এবং পেমেন্ট করেছি আমাদের ফাইলগুলো অ্যানালাইজ করে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করবে। আজকে সকাল থেকেই কিন্তু আপনারা সবাই ইমেল পেয়েছেন। তবে কারো 2023 সালের যে সেফ এন্ট্রি, কারো 2022 সালের সেফ এন্ট্রি, এমন বিষয়গুলো হয়েছে। তবে দুঃখজনক বিষয়, যাদের 2022 সালের মার্চ এপ্রিল মে জুন জুলাই যাদের প্রি ডেট ছিল তারা কিন্তু অনেকটা পেছনে পড়ে গেছেন। তবে আমরা যে বিষয়টা দেখছি যে হয়তো খুব শীঘ্রই এই বিষয়টি সমাধান হবে। সুতরাং যারা পরে পেমেন্ট করেছেন তাদেরও দুশ্চিন্তার কিছু নেই, হয়তো খুব শীঘ্রই আপনারা ইমেল পাবেন, কেননা এটা কন্টিনিউয়াস প্রসেস। ইমেলের ধরন দেখে বোঝা গেছে যে এই আইমা তাদের বিভিন্ন গ্রুপ তৈরি করেছে এই ফাইলগুলো অ্যানালাইজ করার জন্য। তো সুতরাং বিভিন্ন গ্রুপ বিভিন্ন সময় অ্যানালাইজ করছে এবং তারা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। তো সে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আপনারা যারা ইমেল পাননি তারা বিভিন্ন জায়গায় দেখা গেছে যে একটা আইমাতেই একসাথে অনেকগুলো ইমেল পেয়েছে। তার মানে একটা নির্দিষ্ট আইমা হয়তো এই ফাইলগুলো অ্যানালাইজ করেছে, তারা তাদের জায়গায় ইমেলটা দিয়েছে। তো আশা করছি ধৈর্য ধারণ করবেন, এমনকি আপনার যে করণীয় সেই বিষয়গুলো ঠিক করবেন। অর্থাৎ আপনাকে যদি আইমাতে উপস্থাপিত হতে হয়, আপনার যে জিনিসটি প্রয়োজন হবে, প্রথম হচ্ছে যে আপনার জব ডিক্লারেশন, অবশ্যই জব কন্ট্রাক্ট, আপনার একটি জুনতা না হলেও যদি আইমার যে একটা অ্যাড্রেসের যে একটা ফর্ম রয়েছে সেই ফর্মটা ফিল আপ করে যাবেন। তো একই সাথে আপনার নথি বিদা নিয়ে যেতে পারেন ফিনান্স এবং সোশ্যালের। তাছাড়া শুধু দুটি বিষয় খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনার জব কন্ট্রাক্ট এবং আপনার জব ডিক্লারেশন। তাছাড়া পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়টি রয়েছে। অনেক সময় দেখা যায় আমরা স্বল্প সময়ে যদি ডেট পাই, হয়তো বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স আনা সম্ভব নয়, সেক্ষেত্রে আপনি হয়তো পরে সেখানে সাবমিট করতে পারেন। আর যাদের সুযোগ থাকবে 1 মাস বা 1.5 মাস পরে অ্যাপয়েন্টমেন্ট আছে, আপনারা তো সেই পুলিশ ক্লিয়ারেন্স দিতে পারবেন। এমনকি আপনার যদি পুরনো যেই পাসপোর্টটি দিয়ে আপনি 70 করেছিলেন, অবশ্যই সেই পুরনো পাসপোর্টটি আপনি সাথে করে নিয়ে যাবেন। তো আবারও বলছি, প্রয়োজনে আপনি 3 থেকে 6 মাসের যে আপনার যে স্যালারি স্লিপ রয়েছে সেটাও নিয়ে যাবেন। আর যদি সুযোগ থাকে আপনি একটি সোশ্যাল ডিক্লারেশন নিয়ে যেতে পারেন। তো সোশ্যাল ডিক্লারেশনের কোনো প্রয়োজন নেই। আপনাকে সাধারণত আবারও বলে দিচ্ছি, আপনারা হয়তো এই প্রশ্নগুলো আমাকে জিজ্ঞেস করার জন্য বলছি যে আপনার জব ডিক্লারেশন, আপনার জব কন্ট্রাক্ট, আপনার 3 থেকে 6 মাসের জন্য আপনার স্যালারি রিসিপ্ট, তারপর হচ্ছে যে আপনার পুলিশ ক্লিয়ারেন্স, ঠিকানার প্রমাণপত্র, এর বাইরে আপনার এসএনএস এর যদি একটা ফলিতা থাকে বা ফয়লা থাকে, যে ডকুমেন্ট থাকে এসএনএস এর, সেই কপিটা, সোশ্যালের কপিটা এবং ফিনান্সের কপিটা। এর বাইরে হয়তো তারা আর কোনো কিছু চাইবে না। এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। যদি আপনার আইআরএস থাকে, বসবাসের প্রমাণপত্র, সেগুলো নিয়ে যাবেন। আরও যদি আপনাদের কোথাও যদি কোনো দুর্বলতা থাকে, সেই দুর্বলতার ট্যাকেল দেওয়ার জন্য আপনাদের যত প্রয়োজনীয় কাগজপত্র আছে সবগুলো নিয়ে যাবেন, যাতে হলে আপনি এই সমস্যাটা মোকাবেলা করতে পারেন। তবে যাদের কম টেক্স রয়েছে, বেশি টেক রয়েছে, যাবেন কিনা এত সব চিন্তা বাদ দিয়ে আপনার যা আছে তা নিয়ে উপস্থাপন হন। যেহেতু সেফ এন্ট্রি বন্ধ, এখন আর আপনাকে আর নতুন পন্থা ওই ভাই বলেছে সেই ভাই বলেছে। আর যাদের অনেক বেশি সমস্যা, দয়া করে একজন আইনজীবীর পরামর্শ নিয়ে যাবেন এবং আইনজীবীকে নিয়ে যাবেন। 200 ইউরোর জন্য বা 300 ইউরোর জন্য আপনার জীবনে কিন্তু বড় একটা
ঝুঁকি নেমে আসবে। অনেকে পরামর্শ দিবে দরকার নাই ভাই, আইনজীবী লাগে না, হবে। আপনি পর্তুগিজ বলতে পারেন না, আইন বোঝেন না, এমন কিছু জিজ্ঞেস করবো, আপনি ইয়েস নো বলে দিবেন, জটিলতায় পড়বেন। যারা সমস্যা আছে, যাদের সমস্যা নেই, আপনি যান, ইংরেজিতে কথা হবে, সব ঠিক আছে। আর যাদের সমস্যা আছে, একজন আইনজীবী নিয়ে যাবেন, আইনজীবীকে আগেই ব্যাখ্যা করে নেবেন আপনার কি কি সমস্যা, তাহলে হয়তো আপনি অনেক জটিলতা থেকে রক্ষা পাবেন। কেননা প্রতিদিনই কঠিন হচ্ছে, আর কিছু বলার নেই, আপনার নতুন অভিবাসন আইন দেখেছেন। তো যাই, আরেকটা হচ্ছে যে আমরা জব সিকার ভিসায় যারা ইতিমধ্যে আবেদন করেছেন বিভিন্ন কনসুলেটে, এমনকি যারা এসেছেন, পথে আছেন, যেভাবেই রয়েছেন, আপনারা আগের মতোই, অর্থাৎ ইতিপূর্বে যে একটি জব কন্ট্রাক্ট, জব পেলে জব সিকার ভিসা, যেটাকে প্রকুরার ত্রাবাইলো বলা হয়, বিশ্বতে প্রকুরার ত্রাবাইলো, অর্থাৎ আপনি একটা চাকরির খোঁজে এখানে আসছেন, যদি চাকরি ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে আপনার এখানে রেসিডেন্ট কার্ড দেওয়া হবে, আপনি রেসিডেন্ট কার্ড পাবেন। তো সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু আপনি এই জব সিকার ভিসায় যারা ইতিমধ্যে প্রসেসিং এ রয়েছে এম্বাসিতে, তাদের জন্য সুখবর, দুশ্চিন্তার কিছু নেই, আপনারা এসে কিন্তু সেটা করতে পারবেন। এমনকি যারা এসেছেন তারাও কিন্তু সেই 70 না করলেও কিন্তু আপনারা এই রেসিডেন্ট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তবে কথা থাকে যে এরপরে যারা আবেদন করবেন তারাও পাবেন কিনা, বিষয়টা দেখুন। যে এটা হচ্ছে দূতাবাসের বিষয়, যে কনসুলেটের বিষয়। আপনারা যদি কনসুলেট যদি আপনাকে জব সিকার ভিসায় গ্রহণ করে, তাহলে অবশ্যই অবশ্যই আপনি এখানে নিয়মিত হতে পারবেন পূর্বের নিয়মে। তো নিশ্চিতভাবে কনসুলেটের কাছে বিষয়টিগুলো যাবে, হয়তো কনসুলেটের বিষয় একটা নির্দেশনা দিবে। এমন অনেক বিষয় কিন্তু হচ্ছে বর্তমান সরকারের প্রেক্ষাপটে, আমরা কিন্তু অনেক বিষয়ই জানতে পারছি না। বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন সূত্র থেকে অনেক বিষয় আমরা চেষ্টা করি যে সবগুলো বিষয় আপনাদের সামনে তুলে ধরার। অনেক সময় খোলাখুলি অনেক কিছু বলা হয় না, তবে আমরা পর্তুগাল রুটিতে প্রতিদিনই চেষ্টা করি কিছু না কিছু তথ্য দেওয়ার। হয়তো অন্যভাবে হয়তো আপনারা একটু ব্যবস্থা গ্রহণ করতে পারেন, বা একটু সাবধানতা অবলম্বন করতে পারেন, বা পূর্ব প্রস্তুতি নিতে পারেন। সুতরাং জব সিকার ভিসা নিয়ে আশা করছি যে এটা একটা সুখবর মাত্র, যে আপনারা হয়তোবা আসলে আপনারা সহজে নিয়মিত হতে পারেন। এই বিষয়টা নিশ্চিত, আমরা বিভিন্ন সূত্রে এই বিষয়টি নিশ্চিত হতে পেরেছি। এদিকে আপনারা জানেন যে পর্তুগালের রাজধানী লিসবন এবং পর্তুর বিভিন্ন শহরে অভিবাসীরা খোলা আকাশের নিচে জীবনযাপন করছে, যদিও আমাদের বাংলাদেশি নয়, তারা বিভিন্ন আফ্রিকার বা অন্যান্য বিভিন্ন দেশের। তাদেরকে গ্রহণ করার জন্য সরকার একটি অভিবাসী সেন্টার খুলতে যাচ্ছে, যেটাকে বেলে একটি মিলিটারি হসপিটালকে নির্ধারণ করা হয়েছে। তাই এই গ্রীষ্মের মধ্যেই এই হাসপাতালটি অভিবাসীদের জন্য একটি অভিবাসী কেন্দ্র হিসেবে খোলা হবে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী নুনো মেলো। এদিকে এই নতুন অভিবাসন আইন নিয়ে নানান প্রতিক্রিয়া জানিয়েছেন সরকারের বিভিন্ন বিরোধী দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন। বিশেষ করে সোশ্যালিস্ট পার্টির যিনি প্রধান পেদ্রো সান্তোস বলেছেন যে এটা একটি এক্সট্রিম দিরেইতা, মানে কট্টর ডানপন্থী একটা ভূমিকা। তাছাড়া ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ। একই সাথে মার্তা তিমিদো, যিনি ইউরোপিয়ান ইউনিয়ন নির্বাচনে লড়ছেন, তিনিও কিন্তু এই নতুন অভিবাসন আইন বা এই 70 বন্ধ করাকে একটা নিন্দা জানিয়েছেন, এবং তিনি এই বিষয়ে অনেকটা উদ্বিগ্ন প্রকাশ করেছেন। তাছাড়া অন্যান্য যে বামপন্থী দলগুলো, ব্লকো এসকেরদার, মারিনা মর্তাগুয়া, সিডিওর পালো রাইমুন্ডু, তারাও কিন্তু এই বিষয়ে, এবং কি প্যান থেকেও কিন্তু এই 70 বন্ধের বিষয়ে তারা দুশ্চিন্তা বা একটি উদ্বিগ্ন ভূমিকা প্রকাশ করেছেন, এবং বলেছেন এটা কোনোভাবেই দেশের জন্য মঙ্গল নয়, এবং একটি অভিবাসীদের জন্য একটি অবিচার করা বটে। এমনকি অনিয়মিত অভিবাসীদেরকে সংখ্যাও বৃদ্ধি পাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। এদিকে যে পর্তুগালের যে বার কাউন্সিল রয়েছে, সে বার কাউন্সিল কিন্তু উদ্বিগ্নতা প্রকাশ করেছেন। বার কাউন্সিলের প্রেসিডেন্ট ফার্নান্দা আলমেইদা জানিয়েছেন যে এই যে একটা নির্দিষ্ট সময়ের জন্য হয়তোবা এই বিষয়টি হতে পারে, কেননা অনেকেই অপেক্ষা করছেন দীর্ঘ সময় ধরে নিয়মিত হওয়ার জন্য। তো তিনি আশা প্রকাশ করেছেন হয়তো সরকার এই 70টাকে অথবা এই পুরনো ব্যাকলগ গুলাকে পূরণ করার পরেই হয়তো সরকার এই বিষয়টি ওপেন করে দিবে। কেননা এটি ইতিমধ্যে যারা পর্তুগাল মুখী রয়েছেন বা পর্তুগালে অবস্থান করেছেন, 70 করতে পারেননি বিভিন্ন ডকুমেন্টের কারণে, তাদেরকে অনিয়মিত হওয়ার একটি লম্বা ঝুঁকি বাড়িয়ে দিয়ে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছে। তবে ওদিকে আবার জুডিশিয়ারি পুলিশের যে যিনি প্রধান, তিনি কিন্তু বলেছেন যে সরকারের এই নতুন পরিকল্পনা অভিবাসনের ক্ষেত্রে বা ফিসক্যালাইজেশনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং সহজেই এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, এমনকি যে হিউম্যান ট্রাফিকিং এর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেননা পিএসপির জন্য একটি আলাদা ইউনিট করা হয়েছে, যে ইউনিদাদ স্ট্রেঞ্জাইরুস ই
ফ্রন্টেরাস, অর্থাৎ ইউইএফ। এই ইউইএফ বর্ডার নিয়ন্ত্রণ এবং অভিযানের ক্ষেত্রেও কিন্তু ব্যবহৃত হবে। তো আমরা যারা ভাইরা বিভিন্ন জায়গায় রয়েছেন, আশা করব শেষ সুযোগ পর্তুগাল, যদি আপনাদের প্রসেস এখানে থেকে থাকে অবশ্যই পর্তুগালে থেকে আপনারা প্রসেসটা করেন। এত কিছু বিষয় খুলে বললাম না, এবং যারা পর্তুগাল টুডে দেখেন আশা করছি হয়তো তারা উপকৃত হবেন। এই জন্য আমি কোনোভাবে এই বিষয়টি অন্যভাবে বলতে চাইনি। এমনকি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে ভাই, যে কথাটা বলিনি, যে দেখুন প্রত্যেকটা দিনই কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমি উপস্থাপন করি আপনাদের মাঝে, শুধুমাত্র যাতে আমরা এই আপডেট থাকতে পারি, এই দূর পরবাসে আপনারা একটি সুফল বয়ে আনতে পারি। এই ভিডিও কিন্তু আমার আয়ের জন্য নয়। এই ভিডিও প্রকাশ করতে আমার যে সময় ব্যয় হয়, আমার যে ছোট্ট অভিজ্ঞতা আল্লাহ দিয়েছেন পর্তুগালে, আমি সেই হিসাবে আরো অনেক বেশি আয় করতে পারি, বা এর থেকে 1000 গুণ বেশি আয় করতে পারি। সুতরাং এটা আমার আয়ের কিছু নয়, বা এটা নিয়ে আমার কোনো আয় হয় না। আমি আপনাদের জন্যই একটা সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে কিন্তু বিষয়টি করছি। নিজের ডোল নিজেই পিটালাম, কারণ অনেকেই অনেকভাবে দেখেন, অনেক মন্তব্য করেন। আমি দুঃখ প্রকাশ করছি এই কথা বলার জন্য। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তবে চেষ্টা করবেন আপনারা আমার সাথে, আমার এই অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকার জন্য, ভিডিওগুলো শেয়ার করার জন্য। যত বেশি মানুষ এটা দেখবে সবাই উপকৃত হবে। আপনি চিন্তা করতে পারবেন না, 15 থেকে 20,000 বাংলাদেশি যারা রয়েছেন তারা অপেক্ষমান রয়েছেন রেসিডেন্ট কার্ডের জন্য, বা এই প্রথম বায়োমেট্রিক দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে যদি এই 20,000 বাংলাদেশি যদি কাছে তথ্যটা পৌঁছায়, তাদের কিন্তু সকলের জন্য সুবিধা হবে। তো আপনি যখন দেখছেন, আপনার কিন্তু দায়িত্ব থাকে ভিডিওটা শেয়ার করার। যাই হোক, আর কথা বলবো না, আমরা চলে যাই অন্য প্রসঙ্গে। যে দেখুন, এই সরকারও কিন্তু একটা নতুন চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। আজ এর একটি বই প্রকাশ দেখা দিয়েছে। বলা যায় যে নতুন আইআরএস হ্রাস করার জন্য অথবা কর কমানোর জন্য একটি বিল সরকারি দল পার্লামেন্টে উপস্থাপন করেছিল, সেটি বাতিল হয়ে গেছে বিরোধীদের ভোটে। বিরোধী দল পিএস, ব্লকে এসকেরদা, সিডিইউ এমনকি পেন সবগুলো দলই এর বিরোধিতা করেছে। শুধুমাত্র সেগা তারা এখান থেকে বিরত থেকেছে, অর্থাৎ তারা পক্ষেও যায়নি বিপক্ষেও যায়নি। তখন সেগার এই অবস্থানের কারণেই কিন্তু একদিকে আবার সেবাও কিন্তু একজন মুখপাত্র বলেছেন যে বরং বিরোধী দল পিএস এর যে নতুন পরিকল্পনা আইআরএস নিয়ে, সেটি অনেকটা সঠিক। তো বলা যায় সরকার কিন্তু যে পরিস্থিতি রয়েছে, পার্লামেন্টে একটি খুব কঠিন পরিস্থিতি রয়েছে। বিভিন্ন ধরনের বিল বা অনুমোদন করতে গেলে কিন্তু সরকারকে বেগ পেতে হবে। তো যাই হোক, সেটা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে আমাদের জন্য আইন কানুন এক্ষেত্রে কিন্তু পর্তুগিজরা সবাই একই, বা যে কোনোভাবে এই বিলগুলো পাশ হয়ে যায়। আমরা যেটা দেখতে পেলাম যে এই আমাদের নতুন যে সেফ এন্ট্রি বন্ধ হওয়া। তো যাই হোক, আজকে অনেক বিষয়, ভিডিওটা লম্বা হয়েছে, তারপরেও চেষ্টা করবেন শেয়ার করার জন্য, সকলকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।